আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ কোরিয়ান ড্রামা। আজকের গল্পটি হচ্ছে ই হিয়ন নামের ছেলেটির, যাকে স্কুলে অনেক অত্যাচার করা হতো, যার ফলে ও হতাশায় ভুগে নিজেকে শেষ করার চেষ্টা করে। কিন্তু তখনই ওর শরীরে এক গ্যাংস্টারের আত্মা ঢুকে পড়ে। আর এরপর যা হয় তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখতে হবে। গল্পের শুরু হয় দোকপালকে দেখিয়ে। ও হলো চিলসাং গ্যাংয়ের দ্বিতীয় মেম্বার। ওর খুবই ইচ্ছে হলো কলেজে পড়ার। এর জন্য ও একবার কলেজে ভর্তি পরীক্ষাও দিয়েছে, তবে ও ফেল করেছে। ও হাল না ছেড়ে আবারও পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ওর দুজন লোক হলো দংসু আর জংচুল। গাড়িতে বসে ও ইংলিশ ওয়ার্ড প্র্যাকটিস করছিল। ও পারছিল না। দংসু বলে, বস আমাকে দিন, আমি সাহায্য করছি। তবে ও তো আরও ভুল পড়ে। অ্যালিগেটরকে বলে আরিগাত্তো, আর বিজিকে বলে বুশি। যাই হোক, এখান থেকে ও গ্যাংয়ের চেয়ারম্যান মিস্টার চিলসংয়ের সাথে দেখা করতে আসে। উনি বলে, তুমি তো পরীক্ষায় পাশ করার অনেক চেষ্টা করেছ, এখন এটা ছেড়ে গ্যাংটা সামলে নাও। এসব শুনে ওর মনটা খারাপ হয়। বাহিরে এসে ও ওদেরকে বলে, তোমরা বাড়ি চলে যাও, আমি এক রাউন্ড মেরে বাসায় চলে যাব। রাস্তায় ও একটু দাঁড়ায়। এ সময় ও দেখে এক স্কুল পড়ুয়া ছেলে ব্রিজ থেকে আত্মহত্যা করার চেষ্টা করছে। ছেলেটির নাম হলো ই হিয়ন। দোকপাল ওকে থামানোর চেষ্টা করে, তবে ততক্ষণে হিয়ন লাফ মেরে দেয়। এ সময় এক ট্রাক এসে দোকপালের অ্যাক্সিডেন্ট করে দেয়। পরের সিনে দোকপাল হাসপাতালে ছিল। আয়নাতে ও নিজের চেহারার জায়গায় হিয়নের চেহারা দেখে অবাক, আর ভাবে এটা হয়তো স্বপ্ন হবে। বাহির থেকে দংসুর শব্দ শুনে দোকপাল দৌড়ে ওদের কাছে আসে। দংসু ওকে দেখেই রেগে যায়। তোমাকে বাঁচাতে গিয়ে আমাদের বস মারা গেছে। ও বলে, কে মারা গেছে? দেন ও বুঝতে পারে এটা কোনো স্বপ্ন না। এর মানে হিয়নের শরীরে দোকপালের আত্মা ঢুকে পড়েছে আর দোকপাল মারা গিয়েছে। ও চিল্লাতে থাকে, আমি বেঁচে আছি, তোমরা কেন আমার ফিউনারাল করছ? তবে কেউ ওর কথায় বিশ্বাস করে না। ও অসহায় হয়ে পড়ে আর ভাবতে থাকে, এখন যেভাবেই হোক ওকে নিজের শরীরে ফিরে যেতে হবে। এজন্য ও আবারও সেই ব্রিজে গিয়ে লাফ মারে। এতে তো কোনো লাভই হয় না, উল্টো ও পায়ে ব্যথা পেয়ে আবারও হাসপাতালে পৌঁছে যায়। ও 4 দিন ধরে বেহুশ ছিল। এর মাঝে ও জানতে পারে 3 দিন আগেই ওর শরীর পুড়িয়ে ফেলা হয়েছে। ওর মনটা খুবই খারাপ হয়। ও হাসপাতালে আসলে এখানে মি কিয়ং নামের এক মহিলা আসে। উনি বলে, তুমি আর তোমার মা সব সময় আমাকে কেন জ্বালাও? তুমি এসব কেন করেছ? চেয়ারম্যানের অ্যাটেনশন পাওয়ার জন্য? এসব শুনে ও বুঝতে পারে এই মহিলা হিয়নের মা না। উনি যাওয়ার পর ও ব্যাগে হিয়নের ট্যাব খুঁজে পায়, যেখানে হিয়ন ওর সাথে হওয়া সব কিছু লিখে রাখত। জেমিন আমাকে অনেক জ্বালায়, এজন্য আমি আর বাঁচতে চাই না। প্রথমে ও আমাকে বাসা থেকে ওয়াইন আনতে বলেছে, এরপর জুয়েলারি। আমি ওদের বলেছি বাসায় আর কিছু নেই। দেন ওরা আমাকে দোকান থেকে সিগারেট চুরি করতে বলেছে। আমি ওদের না করলে ওরা আমাকে নৃশংসভাবে অত্যাচার করেছে। আমি আমাদের ক্লাসের সেকিয়ংয়ের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম, তবে এর জন্য জেমিন আমাকে স্টকার বলতে শুরু করে। ধীরে ধীরে স্কুলের সবাই আমাকে স্টকার বলতে থাকে। সবাই আমাকে কথা শোনাতে থাকে। আর এত অত্যাচার সহ্য করতে না পেরেই হিয়ন নিজেকে মারার চেষ্টা করেছে। এসব পড়ে দোকপালের খুবই রাগ হয়। ও বলে, এবার বুঝতে পেরেছি আমি কেন এই বাচ্চার শরীরে এসেছি। যারা হিয়নকে জ্বালিয়েছে আমি তাদের সবাইকে শিক্ষা দিব, যেন হিয়ন যখন ফিরে আসে ও নিজের জীবনটা সুন্দরভাবে কাটাতে পারে। এরপর ও হিয়নের বাড়িতে আসে। বুঝার সুবিধার্থে আমরা ওকে হিয়ন বলেই ডাকব। ও মেইডকে জিজ্ঞেস করে, মা কেন সোফায় শুয়ে আছে? উনি বলে, তোমার মা মাতাল হয়ে আছে। তোমার বাবার সেক্রেটারি মি কিয়ং ওনাকে অ্যালকোহল দিয়ে দিয়ে ওনাকে আসক্ত বানিয়ে ফেলেছে।
এখন চেয়ারম্যানের আসল ওয়াইফ হাসপাতালে আছে। যদি উনি মারা যায়, তুমি চেয়ারম্যানের একমাত্র সন্তান হয়ে যাবে। চেয়ারম্যানের ওয়াইফ মারা গেলে তোমার মা যেন ওকে কনস্ট্রাকশনের চেয়ারম্যান বের লিগ্যাল ওয়াইফ না হয়ে যায়, এজন্য মি কিয়ং তোমার মাকে নেশাগ্রস্ত বানিয়ে রেখেছে। এর মানে হিয়ন হলো ওকে কনস্ট্রাকশন কোম্পানির চেয়ারম্যান বের অবৈধ সন্তান। হিয়ন চেয়ারম্যানের একমাত্র সন্তান হওয়ায় চেয়ারম্যান ওকে বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুই দিয়ে রেখেছে, তবে ওর খেয়াল রাখার কেউই নেই। এবার হিয়ন প্রথমে ওর গেট আপ চেঞ্জ করে, এরপর কিছু বই কিনতে আসে। এ সময় এক ছেলের সাথে ওর ধাক্কা লেগে যায়। ছেলেটি অবাক হয়ে ওকে দেখতে থাকে। ছেলেটি ওকে বই কিনতেও সাহায্য করে। এভাবেই কিছুদিন পার হয়। আজ ও স্কুলে আসে। স্কুলে ঢোকার পর কেউই ওকে চিনতে পারে না। এর মাঝে ক্লাস টিচার সে কিয়ংকে পরিচয় করায়। ও হলো ক্লাস প্রেসিডেন্ট। টিচার সবার নাম ডাকছিল। হিয়ন যখন প্রেজেন্ট দেয়, সবাই অবাক হয়ে ওর দিকে তাকায়। এটা সেই হিয়ন, ওই স্টকার যাকে স্কুলের সবাই বুলি করত। ক্লাস শেষ হতেই জেমিন এসে ওকে জ্বালাতে থাকে। ও হেসে বলে, তোকে দেখারই তো অপেক্ষায় ছিলাম। জেমিন রেগে ওকে মারতে নিয়ে যায়। ওরা হলো বিয়ংচুল আর দুখজুন। ছেলেগুলো ওকে মারতে আসে। হিয়নও লড়াই করার চেষ্টা করে, কিন্তু ওর শরীর তো দুর্বল ছিল, তাই ওকেই মার খেতে হয়, আরও বেহুশ। এ সময় দোকপাল হিয়নকে কল্পনা করে। হিয়ন বলে, আমার ব্যাপারে ভুলে আপনি নিজের জীবনটা ভালো মতো কাটান। দোকপাল বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার গ্রেড ভালো করার চেষ্টা করব, বুলিদের শিক্ষা দিব, তোমার মাকেও রক্ষা করব, তোমার জীবনটা ঠিক করে দিব। হিয়ন বলে, আপনি যাই করুন, এতে কিছুই লাভ হবে না। এর সাথে ও আবারও হুঁশে ফিরে আসে। এ সময় সে কিয়ং ওকে দেখে নার্সিং রুমে নিয়ে যায় আর ওর আঘাতে ব্যান্ডেজ করে দেয়। হঠাৎ করে সে কিয়ং বলে, তোমার কি মনে নেই আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম? এটা শুনে ও চুপ হয়ে যায়। হিয়ন তো লিখেছিল ও সে কিয়ংয়ের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু বন্ধুত্ব হয়েছে সেটা তো লিখেনি। তাই ও বলে, আরে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথায় আঘাত পাওয়ার ফলে আমার মেমোরি লস হয়ে গেছে, আমরা আবারও ভালো বন্ধু হতে পারি। এটা শুনে সে কিয়ং হেসে দেয়, আমরা কখনোই বন্ধু ছিলাম না। তোমার রিয়াকশন দেখার জন্য আমি এটা বলেছি। বৃষ্টির দিনের কথা মনে আছে? ওই দিন তুমি আমাকে কিছু করতে বলেছিলে, আমি নিষেধ করে দিয়েছি, এজন্য তুমি আমাকে ব্ল্যাকমেইল করেছ। ও ভাবে ও কি অ্যাক্সিডেন্টের দিনের কথা বলছে। এর মানে অ্যাক্সিডেন্টের আগে হিয়ন সেকিয়াংয়ের সাথে দেখা করেছিল। ও ভাবে সেকিয়াং হয়তো ডেঞ্জারাস। সেকিয়াং বলে, তোমার আচরণ আগে থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে, তুমি আসলে হিয়ন না, তাই না? ও বলে, আমি হিয়নই, অ্যাক্সিডেন্টের পর মানুষ পরিবর্তন হতেই পারে। ক্লাসে এসে ও দেখে সবাই পড়ার জন্য অনেক রঙের কলম ব্যবহার করছে। ও বাকিদের এ ব্যাপারে জিজ্ঞেস করে। এ সময় ইয়েজি, মিনজি আর ইয়নজি ওকে সাহায্য করে। তাই স্কুল শেষে হিয়ন ওদেরকে খাওয়াতে নিয়ে যায়। খাওয়া শেষে ওরা বাড়ি যাওয়ার জন্য ওদেরকে ক্যাবও বুক করে দেয়। ফলে ওদের সাথে হিয়নের বন্ধুত্ব হয়ে যায়। পরদিন পিটি ক্লাসে ও অনেক বড় লাফ মারে। সবার সাথে সাথে টিচারও অবাক। সেকিয়ংয়ের সন্দেহ ওর উপর আরও বেড়ে যায়। ও যখন ক্লাসে যাচ্ছিল, ও দেখে স্কুলে চেয়ারম্যানের সেক্রেটারি মি কিয়ং এসেছে। ও ওনাকে বলে, আপনি এখানে কি করছেন? উনি বলে, তোমাকে বিদেশে পাঠানোর জন্য টিচারের সাথে কথা বলতে এসেছি। ও রেগে বলে, আমি আমার লাইফের ডিসিশন নিজেই নিতে পারবো। আর হ্যাঁ, চেয়ারম্যানের ওয়াইফ মারা যাওয়ার পর আপনি যেন চেয়ারম্যানের ওয়াইফ হতে পারেন, এজন্যই আমার মাকে নেশাগ্রস্ত বানাচ্ছেন, তাই না? উনি রেগে বলে, তোমার সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? ও বলে, ভালো হয় আমার আর মায়ের থেকে দূরে থাকুন, আর না হয় আপনার অবস্থাও এমনটাই হবে। মি কিয়ং রেগে গাড়িতে বসে। ওনার পাশে আমরা দংসুকে দেখতে পাই। উনি দংসুকে হিয়নের মামলাটা সামলাতে বলে।
ক্লাসে আসলে সেকিয়ং ওর পড়ায় সাহায্য করে আর ওর কানে কানে বলে, আসলে তোমার নামটা কি? ও ঘাবড়ে বলে, আমার নাম হিয়ন। বাড়ি এসে ও অঙ্ক করতে পারছিল না, তাই সেকিয়ংকে জিজ্ঞেস করে। সেকিয়ং ওর সাহায্য করলে হিয়ন ওকে ধন্যবাদ বলে। সেকিয়ং ওই রাতের কথা ভাবে। হিয়ন ওর কাছে সাহায্য চাইতে এসেছিল। সেকিয়ং ওকে নিষেধ করে দেয়। হিয়ন বলে, তাহলে তোমার আসল রূপের ব্যাপারে আমি সবাইকে বলে দিব। এসব ভেবে ও ঘাবড়ে যায়। অন্যদিকে দোকপাল হিয়নের শরীরটা স্ট্রং করার কাজে লেগে পড়ে। সন্ধ্যায় ও হট বাথ নিতে আসে। এ সময় ও নিজের গ্যাংয়ের দুজন মেম্বারকে দেখে তাদের বাচ্চা বলে ডাকে। একজন রেগে ওর কাছে আসে। ওদের হাতে দংসু গ্যাং লেখা ছিল। ও রেগে বলে, আমি চিলসং গ্যাংয়ের দ্বিতীয় মেম্বার কিম দোকপাল। তোমাদের সাহস কি করে হয় অন্য দলে যোগ দেয়ার? লোকটি বলে, আর্থিক সমস্যার কারণে চিলসং গ্যাং ভেঙে গেছে, এজন্য। হিয়ন যাওয়ার সময় ওদের কিছু টাকা দিয়ে যায়। জেমিনের দল এখানে এসেছে। ওরা চাচ্ছিল গ্যাংয়ে যোগ দিতে, তাই জংচুল ওদেরকে মেরে পড়াশোনায় মনোযোগ দিতে বলে। ওরা দুজন বলে, বস দোকপালের কি কোনো ছেলে আছে? একটু আগে এক বাচ্চা ছেলে নিজেকে দোকপাল দাবি করছিল। ও বলে, না তো, বসের কোনো ছেলে নেই। এ সময় জেমিন এখান দিয়ে হিয়নকে যেতে দেখে। বাড়ি এসে ও দেখে সেকিয়ং এসেছে। ও বলে, আমি তোমার পড়ায় সাহায্য করতে এসেছি। আসলে ও হিয়নের ডিএনএ টেস্ট করার জন্য হিয়নের আর ওর মায়ের চুল খুঁজতে এসেছে। হিয়ন ওকে এসব করতে দেখে ফেলে। ও বলে, তুমি কেন আমার পিছু পড়ে আছো? সেকিয়ং বলে, তুমি কেন অন্য একজনের জীবন চুরি করছ? তুমি হিয়নের সাথে কি করেছ? ওকে মেরে ফেলেছ? হিয়ন রেগে বলে, তুমি হিয়নকে নিয়ে এতটা অবসেসড কেন? সেকিয়ং বলে, ওর জন্য আমার চিন্তা হয়। ও বলে, হিয়ন ব্রিজ থেকে লাফ দেওয়ার আগে ওকে নিয়ে চিন্তা করার দরকার ছিল। তোমার সাথে দেখা হওয়ার পরই হিয়ন আত্মহত্যা করার চেষ্টা করেছে। এসব শুনে ও অবাক। এ সময় হিয়নের মা ড্রিঙ্কের জন্য চিল্লাতে থাকে। আসলে হিয়নের বলাতে মেইড সকল অ্যালকোহল সরিয়ে ফেলেছে। উনি চিল্লাতে থাকে, তোমার কারণে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। তুমি যদি না থাকতে আমি এখনও অ্যাক্ট্রেস হয়ে থাকতাম। হিয়ন ওনাকে সামলায়, এখনও দেরি হয়নি, আপনি আবারও হাসি খুশি জীবনযাপন করতে পারবেন। ওনাকে শান্ত করার পর ও আর সেকিয়ং এক মিউজিক ক্যাফেতে যায়। সেকিয়ং বলে, তুমি কেন জেমিন আর হিয়নের মাকে নিয়ে ভাবছ? তুমি তো চুপ করেও থাকতে পারো। ও বলে, অন্যায় দেখার পরও তুমি যদি চুপ করে থাকো, খারাপ মানুষরা আরও শক্তিশালী হয়ে যাবে, আর এই দুনিয়াটা নিকৃষ্ট জায়গায় পরিণত হবে। এ সময় সেকিয়ংয়ের কাছে ওর বাবার কল আসে। বাবার কল আসাতে ও অনেক ভয় পেয়ে যায়। ও বাড়ি আসলে বাবা চিল্লাতে থাকে, কোথায় গিয়েছিলে তুমি? আসলে ওর বাবা ওর ফোনে ট্র্যাকিং অ্যাপ নামিয়ে রেখেছে, যার ফলে ও যেখানেই যায় বাবা জানতে পারে। সেকিয়ং বলে, আমি হিয়নের সাথে মিউজিক ক্যাফেতে গিয়েছিলাম, ও অনেক ভালো। উনি বলে, তুমি একজন প্রসিকিউটরের ছেলে, তাই সবসময় ভালো মতো চলবে। আসলে ওর বাবা ছোটবেলা থেকেই ওকে এতটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, যার ফলে ও এখন মানসিক অসুখে ভুগছে, যেটাতে ওর বাবার কিছুই আসে যায় না। পরদিন হিয়ন যখন স্কুলে আসে, জেমিনের গ্যাং ওকে ঘিরে ধরে হিয়নের আগের ভিডিওগুলো দেখায় আর বলে, তুই কি ভুলে গিয়েছিস তুই আসলে কে? এসব দেখে ও রেগে ফোনটাই ভেঙে ফেলে। এবার যখন ওরা ওকে মারতে আসে, হিয়ন একে একে ওদের সবাইকে মেরে ভত্তা বানায় দেয়। জেমিন জিজ্ঞেস করে, তুই কি কোনো গ্যাংস্টার? ও বলে, তুই কিভাবে জানলি? আমি হলাম চিলসং গ্যাংয়ের দ্বিতীয় মেম্বার কিম দোকপাল। অন্যদিকে ক্লাস টিচার সেকিয়ংকে বলে, শুনেছি জেমিন হিয়নকে অনেক জ্বালায়, এরপর তুমি যদি এটা দেখো তুমি ওদের থামিও। এ সময় সেকিয়ং ওদের এভাবে দেখতে পায়। ম্যাম জলদি নিচে আসে আর জেমিনকে বকা লাগিয়ে হিয়নকে টিচার্স অফিসে নিয়ে আসে। ম্যাম বলে, তুমি আর কখনো বুলি হবে না।
স্কুল ডিসিপ্লিনারি কমিটিতে জেমিনের ব্যাপারটা জানালে ওনারা জেমিনকে অন্য স্কুলে ট্রান্সফার করে দিবে। হিয়ন বলে, আমি এর আগে জেমিনের সাথে কথা বলতে চাই। আসলে ও চাচ্ছিল জেমিনকে ভালো বানাতে আর স্কুল থেকে একেবারে বুলি দূর করতে। পরের সিনে ও দেখে জেমিনের দল দুটো ছেলেকে জ্বালাচ্ছে। হিয়ন গিয়ে ওদের থামায় আর ওদেরকে ডিসিপ্লিনারি কমিটির কথা বলে সাবধান করতে চায়। তবে এটা শুনে ওরা হাসে আর ওকে মারতে আসলে উল্টো ওরাই মার খায়। এবার ওরা ভয় পেয়ে হিয়নের কথা মতো নিচে বসে পড়ে। হিয়ন জিজ্ঞেস করে, এটা বল তোরা আমাকে কেন মারতি? জেমিন বলে, কারণ তুই সবার চেয়ে দুর্বল ছিলি। ও বলে, এখন তো তুইও আমার সামনে দুর্বল, তাহলে কি রোজ আমিও তোকে মারব? এখন থেকে নিয়মিত স্কুলে আসবি আর আমার ভিডিওগুলোও ডিলিট করে দিবি। বাড়ি এসে ও নিজের লক্ষ্যগুলো কাগজে লিখে স্কুল থেকে বুলি দূর করবে, বন্ধু বানাবে, মায়ের যত্ন নিয়ে তাকে সুস্থ করবে আর কলেজে ভর্তি হবে। পরদিন ও দেখে জেমিনের দল দেরি করে ক্লাসে এসেছে। তাই ক্লাস শেষে ও জেমিনকে ডেকে বলে, ঠিক সময় স্কুলে আসবি, ঠিক আছে? ওর এই রূপ দেখে ক্লাসের সবাই অবাক। ব্রেক টাইমে ওরা যখন এক ছেলেকে জ্বালাচ্ছিল, হিয়ন এসে ওকে বাঁচিয়ে নেয় আর ওদের হাত থেকেও সিগারেট ফেলে দিয়ে পড়াশোনায় মনোযোগ দিতে বলে। ওরাও ওকে স্যার বলে। ওদিকে সেকিয়ং হিয়নের মা আর হিয়নের চুল ডিএনএ টেস্টের জন্য পাঠায়। এখানে হিয়ন জেমিনকে জিজ্ঞেস করে, অতীতে আমার আর সেকিয়ংয়ের সম্পর্ক কেমন ছিল? ও বলে, তুমি তো সেকিয়ংকে ফলো করতে, তাই আমরা তোমাকে স্টকার বলতাম। হিয়ন বলে, এমন কিছুই না, আমি ওর সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম। জেমিন বলে, হ্যাঁ আমি জানি তুমি ওর বন্ধু এজন্য হতে চেয়েছিলে, কারণ ও তোমার বুলি হওয়ার ব্যাপারটা স্কুলে রিপোর্ট করেছিল। কিন্তু তুমি রিপোর্ট উঠিয়ে নিয়েছ আর বলেছ তোমার সাথে কিছুই হচ্ছে না। এর মানে সেকিয়ং প্রথমে হিয়নের সাহায্য করার চেষ্টা করেছিল, তবে হিয়নের মাঝে লড়াই করার সাহস ছিল না। ও বুঝতে পারে সেকিয়ং ভালো ছেলে। আজ ওদের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে ওর মনটা খুবই খারাপ। ও সব অঙ্ক ভুল করেছে, তাই ও সেকিয়ংকে বলে ওর পড়ায় সাহায্য করতে। তখনই ক্লাসে জেহুন আসে। জেহুন সেকিয়ংকে বলে ওকে পড়াতে। সেকিয়ংকে দেখেই বোঝা যায় ও জেহুনকে পছন্দ করে না। হিয়ন যখন ওয়াশরুমে যায়, জেহুন আর ওর বন্ধুরা ওকে স্টকার বলছিল। হিয়ন ওর বলটা নিয়ে বলে, চলো একটা ম্যাচ হয়ে যাক, তুমি জিতে গেলে সেকিয়ং তোমাকে পড়াবে, আর আমি যদি জিতে যাই এই বল আমার। এরপর ওদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এর মাঝে সেকিয়ংয়ের কাছে হিয়নের ডিএনএ টেস্টের রেজাল্ট চলে আসে, যেটা হিয়নের মায়ের সাথে মিলে গেছে। ও অবাক, মানুষ কখনোই এতটা পরিবর্তন হতে পারে না। হিয়ন ম্যাচে জিতে যায় আর ওকে জিজ্ঞেস করে, তুমি কখনো আমাকে কাউকে স্টক করতে দেখেছ? কারো নামে মিথ্যে কথা ছড়ানো ভায়োলেন্সের মধ্যেই পড়ে। অন্যের পিঠ পিছু তাকে নিয়ে কথা বলা, তাকে ছোট করা, এসব কিছু তোমাদের বন্ধ করা উচিত। এখন হিয়ন সবার কাছে হিরো হয়ে গেছে। অন্যান্য ছেলেরাও ওর সাথে বন্ধুত্ব করতে চায় আর সেকিয়ংও ওকে পড়াতে রাজি হয়ে যায়। পড়া শেষে ওরা খাবার খেতে আসে। এখানে আনারসের কেক দেখে সেকিয়ংয়ের মনে পড়ে মেইড বলেছিল আনারসে হিয়নের মারাত্মক অ্যালার্জি আছে, একবার তো ও মরে যেতেই নিচ্ছিল। এটা দেখে ও হিয়নকে আনারসের কেকটা খেতে দেয়। হিয়ন যখনই সেটা খেতে নিচ্ছিল, সেকিয়ং সেটা সরিয়ে ফেলে। তবে এর মাঝে ও আনারসের জেলি খেয়ে ফেলে, যার ফলে সাথে সাথেই ওর শরীর খারাপ হয়ে যায়। পরের সিনে ওরা হাসপাতালে ছিল। ও হুঁশে আসলে সেকিয়ং চিল্লাতে থাকে, হিয়নের আনারসে অ্যালার্জি, আর তুমি সেটা জানো না? আমি জানি না ডিএনএ রেজাল্ট কেন বলছে তুমি হিয়ন, কিন্তু আমি জানি তুমি হিয়ন না। ও আরও বলে, ওই দিন হিয়নকে তাড়িয়ে দেওয়ার পর আমার ওর জন্য অনেক চিন্তা হচ্ছিল। ও স্কুলে আসছিল না। আমি ওর নাম্বার জোগাড় করে ওকে কল করেছি, তবে ও কলটাও ধরে না। আমি আরও চিন্তায় পড়ে যাই, আমার জন্য ওর কিছু হলো না তো।
আমি কখনোই হিয়নের ক্ষতি করতে চাইনি। ও বলে তুমি হিয়নের কাছে মাফ চাইতে চাচ্ছ, ও ফিরে আসলে চেয়েও। সেকিয়ং জিজ্ঞেস করে ও কবে ফিরে আসবে। ও বলে সেটা আমিও জানি না, তবে এর জন্য তোমাকে আমার সাহায্য করতে হবে, যেন হিয়ন ফিরে এসে ভালো জীবন যাপন করতে পারে। সেকিয়াংও ওকে সাহায্য করতে রাজি হয়। পরদিন থেকে ও হিয়নকে ভালো মতো পড়াতে শুরু করে। ও পড়তে পড়তে ঘুমিয়ে গেলে সেকিয়ং ওকে জাগিয়ে দেয়। অন্যদিকে জেমিন জংচুলের কাছে গিয়ে বলে ওদের কোনো কাজ দিতে। জংচুল আবারও ওদের বলে পড়াশোনায় মনোযোগ দিতে। ওরা কোনো কাজে যাচ্ছিল, এর মাঝে ওরা জানতে পারে ওদের মাঝের এক লোক আসেনি। তাই দংসু জেমিনকে ডেকে ভ্যানে তুলে নিয়ে যায়। এখানে সেকিয়ং আর হিয়ন একসাথে বাড়ি আসে। এ সময় ওরা দেখে কিছু লোক হিয়নের মাকে নিয়ে যাচ্ছে। ওরা জলদি মাকে বাঁচাতে যায়, আর এসব কিছু দেখে জেমিন ভয় পেয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর এখানে পুলিশ চলে আসে, তাই লোকগুলো চলে যায়। পুলিশ যখন তদন্ত করতে আসে, হিয়ন ওনাদের বলে কিছুই হয়নি আর রিপোর্টটা তুলে নেয়। আসলে ও বুঝতে পেরেছে এই কাজ মি কিয়ংই করিয়েছে। এখন পুলিশ যদি কেসটা তদন্ত করে, সবাই তো জেনে যাবে হিয়ন চেয়ারম্যানের অবৈধ সন্তান। ও হিয়নকে কোনো ঝামেলায় ফেলতে চাচ্ছিল না, তাই ও নিজের মতোই ব্যাপারটা সামলানোর কথা ভাবে। সেকিয়ং যখন বাড়ি আসে, ওর বাবা জিজ্ঞেস করে ও কিভাবে আঘাত পেল। ও মিথ্যে বলে আসার সময় কিছু বখাটে ছেলে ওকে মেরেছে। উনি ওকে সেই জায়গায় নিয়ে যেতে বলে। উনি বুঝে ফেলে ও মিথ্যে বলছে। এত স্ট্রেস না নিতে পেরে ছেলেরা বেহুশ হয়ে যায়। হিয়ন মি কিয়ংয়ের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে, তবে ওর কোনো খবরই পায় না। ওদিকে মি কিয়ং ওদের উপর চিল্লাচ্ছিল, কেন কাজটা ঠিক মতো করতে পারোনি। দংসু বলে চিন্তা করবেন না, ওরা কেসটা তুলে নিয়েছে, আমরা মামলাটা সামলে নিব। পরদিন থেকে জেমিন স্কুলে আসা বন্ধ করে দেয়। রাতের বেলা হিয়ন বাড়ি যাওয়ার সময় সেকিয়ংয়ের সাথে ওর দেখা হয়ে যায়। ওকে দেখেই হিয়ন বুঝতে পারে ওর বাসায় কিছু হয়েছে। হিয়ন ওকে সরি বলে এসবে ওকে জড়ানোর জন্য। সেকিয়ং বলে আমি একদমই ঠিক আছি। ওই দিন মাকে বাঁচাতে গিয়ে সেকিয়ং অনেক মার খেয়েছে, তাই হিয়ন ওকে লড়াই করতে শেখায়। অন্যদিকে সেকিয়ংয়ের বাবা হিয়নের ব্যাপারে তথ্য বের করে। উনি জেনে ফেলে হিয়ন ওকে কনস্ট্রাকশন চেয়ারম্যানের অবৈধ সন্তান, সাথে পড়াশোনায়ও তেমন ভালো না। ওরা যখন বাড়ি আসে, এখানে জেমিনকে দেখতে পায়। দেন ওরা তিনজন একটা ক্যাফেতে আসে। হিয়ন ওকে জিজ্ঞেস করে তুই কি খাবি। জেমিন বলে হট আইস আমেরিকানো। এটা শুনে ওরা অবাক আর বলে থাক ভাই, আমি তোর জন্য কিছু নিয়ে আসছি। সেকিয়ং ওর দিকে তাকিয়েছিল। জেমিন বলে তুই আমার দিকে সাইবার পাসের মতো তাকিয়ে আছিস কেন। সেকিয়ং বলে ওটা সাইবার পাস না, সাইকোপ্যাথ। হিয়ন খাবার নিয়ে আসলে জেমিন চেটে পুটে খেতে থাকে। আসলে গতকাল থেকেই ও কিছু খায়নি, তাই হিয়ন ওকে খাওয়াতে নিজের বাড়ি নিয়ে আসে। ও তো আজ রাত এখানেই থাকতে চায়। হিয়ন বলে তোর বাবা মা কোথায়। ও বলে মা তো অনেক আগেই বাড়ি ছেড়ে চলে গেছে, বাবা কাজের জন্য অন্য জায়গায় থাকে। ছোট বোন হেয়ার সেলুনে কাজ করে আর সেখান থেকেই স্কুলে যায়। মানে ওদের আর্থিক অবস্থা খুবই খারাপ। ও থাকবে শুনে সেকিয়ংও আজ এখানেই থাকতে চায়। হিয়ন বলে তোমার বাবা। ও বলে মায়ের কথা বলে সামলে নিব। রাতের বেলা সেকিয়ং ওকে বলে তুমি হিয়নের বাড়িতে এটা দেখতে এসেছ যে পুলিশ তোমার পিছু পড়ে আছে কিনা, তাই না? আসলে ও ওই দিন গুন্ডাদের সাথে জেমিনকে দেখে ফেলেছিল। জেমিন অস্বীকার করে আমি তো পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি পুলিশকে জানিয়েছি। সেকিয়ং রেগে বলে তুমি এসব কেন করছ। ওদের সব কথা হিয়নও শুনে ফেলে। ও জেমিনকে বলে ওই লোকদের আমি কোথায় পাবো। জেমিন বলে ওরা দংসু গ্যাংয়ের মেম্বার, মাঝে মাঝে ওরা সিনহ হোটেলের সামনে আসে, এছাড়া আমি আর কিছুই জানি না। তাই পরদিন স্কুল শেষে ও সেকিয়ংকে একাই বাড়ি যেতে বলে আর ড্রাইভারকে বলে মায়ের খেয়াল রাখতে, আর নিজে সিনহ হোটেলের দিকে যেতে থাকে। তখনই দুজন লোক এসে ওকে ধরে নিয়ে যায়, যেটা সেকিয়ং দেখতে পায়। ও দেখে হিয়নের ফোনটা এখানেই পড়ে গেছে। ওদিকে হিয়ন নিজের সামনে দংসুকে দেখে অবাক আর জিজ্ঞেস করে মি কিয়ং তোমাকে এসব করতে বলেছে।
দংসু ওকে চিনে বলে, ওর কারণেই আমাদের বস মারা গেছে। হিয়ন বলে, বস চিলসং জানে তোমরা এসব কাজ করে বেড়াচ্ছ, নাকি তোমরা ওনার বিরুদ্ধে চলে গেছ? এটা শুনে ওরা রেগে ওকে মারতে আসে। হিয়নও লড়াই করার চেষ্টা করে, তবে জংচুল ভারী হওয়ার কারণে ও জংচুলের সাথে পারে না। জেমিনের বন্ধু বিয়ংচুল আর দুকজুন এখন ওর বিরুদ্ধে চলে গেছে। ওরা জেমিনকে ধরতে এসেছে দংসু গ্যাংয়ের কাছে ধরিয়ে দেওয়ার জন্য। জেমিন বলে, তোরা তো আমার বন্ধু ছিলি, এখন আমার সাথে বিলম্যানের মতো আচরণ করছিস। ওরা হেসে বলে, ওটা বিলম্যান না, ভিলেন। যাই হোক, ও এখান থেকে পালাতে থাকে। রাস্তায় সেকিয়ংকে দেখে ওকে নিয়েই পালায় আর বলে ওই গ্যাং আবারও হিয়নের মাকে অপহরণ করতে যাবে। সেকিয়ং বলে, ওরা তো অলরেডি হিয়নকে ধরে নিয়ে গেছে। ও বলে, ওরা হয়তো হিয়নকে সিংহ হোটেলে নিয়ে গেছে। সেকিয়ং ওকে সাহায্য করতে বলে, তবে জেমিন ভয়ে রাজি হয় না, তাইও একাই হিয়নের জন্য যেতে থাকে। এখানে হিয়ন হুশে এসে দংসুকে বলে, তোমরা কি বসকে গ্যাং থেকে বের করে দিয়েছ আর নিজে গ্যাংটা দখল করেছ? এটা শুনে দংসু রেগে যায়, আমরা আমাদের বসকে বের করিনি। বস দোকপাল মারা যাওয়ার পর অন্য সব গ্যাং একসাথে হয়ে আমাদের গ্যাংয়ে হামলা করেছে, যার ফলে বস চিলসং অনেক আঘাত পেয়েছে। উনি হাসপাতালে ভর্তি ছিল, কিন্তু উনি কাউকে কিছু না বলেই চলে গেছে। ওনাকে ছাড়া তো চিলসং গ্যাং নামটা ব্যবহার করতে পারি না, তাই আমি গ্যাংয়ের নাম দংসু গ্যাং রেখেছি। সেকিয়ং হিয়নের বাসার মেইডকে কল করে বলে বাসার সিকিউরিটি বাড়িয়ে দিতে আর মায়ের খেয়াল রাখতে। হিয়ন দংসুর এমন কিছু সিক্রেট বলে যেটা দোকপাল আর জংচুল ছাড়া কেউই জানত না। দংসু অবাক, তুমি আসলে কে? ও বলে, এমন কেউ যে তোমার সকল সিক্রেটই জানে। তাই দংসু গ্যাংটা ভেঙে দাও আর ওই মি কিয়ংকে আমার সামনে নিয়ে আসো। আর হ্যাঁ, তুমি কি এখনও এলিগেটরকে আরিগাত্তো বলো? এটা শুনে ও আরও অবাক। সেকিয়ংয়ের বাবা ওর পিছু করতে করতে হোটেলের সামনে চলে এসেছে। আসলে ও এটা ইচ্ছে করেই করেছে। সেকিয়ং ওনাকে অনুরোধ করে হিয়নকে বাঁচানোর জন্য। এর মাঝে হিয়ন বের হয়ে আসে আর ওদের দেখে অবাক হয়। সেকিয়ং বলে, তুমি ঠিক আছো? আমি জেমিনের থেকে তোমার ব্যাপারে জানতে পেরেছি। সেকিয়ংয়ের বাবা ভেতরে গিয়ে দংসুকে ধমকায় আর হিয়নের থেকে দূরে থাকতে বলে, আর না হয় ওদের গ্যাংয়ের নামে পুলিশে রিপোর্ট করবে। দংসুও ভয় পেয়ে ওর লোকদেরকে ফিরে আসতে বলে। মিকিয়ং যখন এটা জানতে পারে ও রেগে যায়। তুমি কি ভুলে গেছ তুমি যে আমার সাথে ডিল করেছ? আসলে বস চিলসংয়ের উপর যখন হামলা হয়েছিল ওনার সার্জারি করার জন্য ওদের কাছে টাকা ছিল না। ও সময় মিকিয়ং সব কিছু শুনতে পায় আর ওকে বলে, তোমার বসের সার্জারির বিল আমি পরিশোধ করে দিয়েছি, এর বদলে তোমাকে আমার হয়ে কাজ করতে হবে। আর এ কারণেই দংসু ওনার জন্য কাজ করছে। বর্তমানে মিকিয়ং ওকে বলে যেভাবেই হোক হিয়নকে রাস্তা থেকে সরাতে। উনি চলে যাওয়ার পর দংসু বলে, হিয়ন ও সব কিছু জানে, যা কিছু দোকপাল জানত। এটা কিভাবে সম্ভব? জংচুল বলে, ও সত্যি দোকপালের ছেলে না তো? পরদিন ও লাইব্রেরিতে পড়তে আসে, তবে আজ সেকিয়ং আসে না। এ সময় সোলহি নামের এক মেয়ে ওকে ড্রিঙ্ক দেয়, হয়তো ও হিয়নকে পছন্দ করে। এ সময় সেকিয়ং ওকে দেখা করতে ডাকে। হিয়ন সেখানে গেলে ও বলে, তুমি আর আমার সাথে যোগাযোগ করো না, স্কুলেও আমার সাথে কথা বলো না। আসলে ও যখন বাবাকে বলেছিল হিয়নের সাহায্য করতে, ওর বাবা শর্ত রেখেছে এরপর থেকে ও আর হিয়নের সাথে মিশতে পারবে না। কিন্তু এরপরও সেকিয়ং ওকে অন্য একটা নাম্বার দিয়ে বলে এখানে ওর সাথে যোগাযোগ করতে। হিয়নও খুশি হয়ে বলে, তোমার সকল প্রয়োজনে আমিও তোমার পাশে থাকব। পরদিন স্কুলে গিয়ে ও জেহুনের সাথেই ছিল। জেহুন যখন হিয়নের নামে বাজে কথা বলে, সেকিয়ং রেগে ওর দিকে ঘুষি তোলে, যেটাতে ও ভয় পেয়ে যায়। পরের সিনে স্কুল থেকে সবাই পিকনিকে আসে। ওরা সবাই একসাথে গেম খেলে, ছবি টবি তোলে আর ভালোই সময় কাটায়। এখানে জেমিন আসেনি। ও জানতে পারে জেমিন এক সুপার শপে পার্ট টাইম কাজ করে। হিয়ন ওর সাথে দেখা করতে আসে। স্কুলে আসছিস না কেন? জেমিন বলে, বিয়ংচুল আমাকে খুঁজছে গ্যাংয়ের কাছে ধরিয়ে দেওয়ার জন্য। ও বলে, তুই ঠিক মতো স্কুলে আয়, আমি সব কিছু সামলে নিব। এ সময় সেকিয়ং ওকে কল করে বলে,
হিয়ন কি এখান থেকে ঝাঁপ দেওয়ার আগে ভয় পেয়েছিল? এটা শুনে হিয়ন জলদি সেই ব্রিজের কাছে যায় আর জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? সেকিয়ং বলে, আমি নিজেকে শেষ করার চেষ্টা করেছি, তবে আমার মাঝে সাহস হয়নি। আমি কি আজ তোমার বাড়ি থাকতে পারি? হিয়ন ওর মনটা ভালো করতে ওকে ঘুরতে নিয়ে যায়। সেকিয়ং অনেক খুশি। এ সময় ও ট্রেনে দংসু আর জংচুলকে দেখে অবাক হয়। এরপর ওরা সমুদ্র কিনারায় যায়। দুজন একসাথে ভালোই মজা করে। দংসু আর জংচুল ওদের উপর নজর রাখছিল। ওরা এবার শপিং করতে যায়। হিয়ন ওকে সাইকেল চালানোও শেখায়। সেকিয়ংয়ের বাবা ওকে যেগুলো করতে দেয়নি, হিয়ন ওর সেই ইচ্ছেগুলো পূরণ করছিল। আর এই পুরো সময় ওরা দুজন ওদের উপর নজর রাখছিল, কারণ মিকিয়ং ওদের বলেছে সুযোগ পেয়ে হিয়নকে প্লেনে তুলে অন্য দেশে পাঠিয়ে দিতে। অ্যাডাল্ট না হওয়ার কারণে ওরা হোটেলে রুম পায় না, এজন্য ওরা ছোট এক মোটেলে উঠে। হিয়ন ওর আঘাতে ব্যান্ডেজ করে দেয় আর জিজ্ঞেস করে এটা কিভাবে হলো। সেকিয়ং বলে, আমি যখন বাবার সাথে থাকি আমার দমটা বন্ধ হয়ে আসে। আসলে ছোটবেলা থেকেই ওর বাবা ওকে অনেক শাসন করে। ছোটখাটো ভুলের জন্য ওর বাবা ওকে অনেক বকত। একদিন ওর কুকুরটা যখন মারা যায়, এর জন্য ওর বাবা ওকে দোষ দেয়। দিনের পর দিন এত মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে ও ডিপ্রেশনে ভুগছে। ও আরও বলে, আমি ভেবেছিলাম তোমার সাথে বন্ধুত্বের ব্যাপারটা বাবা জানবে না, তবে যেহুন আমাদের ছবি তুলে বাবাকে পাঠিয়েছে, এর উপর বাবা আমার উপর নজর রাখতে আমার রুমে ক্যামেরাও লাগিয়েছে। আমি আর এসব সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে এসেছি। এসব শুনে হিয়ন ওকে সামলায়। সেকিয়ং ঘুমানোর পর ও রুম থেকে বের হয়ে সেকিয়ংয়ের ফোনটা অন করে, আর সাথে সাথেই সেকিয়ংয়ের বাবার কল আসে। উনি বলে সেকিয়ংকে ফোন দিতে। হিয়ন বলে ও ঘুমাচ্ছে, আর হ্যাঁ, ও আপনার সাথে কথা বলতে ভয় পায়, যেটা স্বাভাবিক কোনো বিষয় না, তাই আপনার উচিত ওর সাথে ভালো মতো আচরণ করা। ওর কথা শুনে উনি অনেক রেগে যায়। সকালবেলা হিয়ন জংচুলকে কল করে নিচে আসতে বলে। জংচুল বলে, তুমি আমার ফোন নাম্বার কোথায় পেলে? ও বলে, আমি সব কিছুই জানি। এর সাথে ও জংচুলের পরিবারের ব্যাপারেও বলতে থাকে। এসব শুনে ও অবাক। এবার ও দংসুর ব্যাপারে বলে, তুমি অনাথ। তোমার বয়স যখন 19 ছিল আমাদের দেখা হয়েছিল। তোমার অনাথ আশ্রমের বন্ধু তোমার টাকা চুরি করে চলে গিয়েছিল। আমি তোমাকে দেখে তোমাকে খাবার খাওয়াতে নিয়ে গিয়েছিলাম, আর তখনই তুমি বলেছ আমার সাথে কাজ করবে। এসব শুনে দংসু অবাক। হিয়ন ভাবে এবার হয়তো ওরা বুঝবে আমিই দোকপাল, তবে ওরা ভেবে নেয় ও দোকপালের ছেলে, মানে ওদের ভাতিজা। ওরা খুশি হয়ে যায়। এরপর ওরা দুজন স্কুলে আসে। ও দেখে আজও জেমিন ওদের ভয়ে স্কুলে আসেনি। হিয়ন আসার সময় ওদেরকে বলে এসেছে, জেমিন আমার বন্ধু, তাই ওকে আর জ্বালিও না। বর্তমানে হিয়ন ওদের সাথেও জংচুলের কথা বলায়, যেন ওরা আর জেমিনকে না জ্বালায়। এর মাঝে টিচার ওকে অফিসে ডাকে। সেকিয়ংয়ের বাবা ওর উপর চিল্লায়, তোমার কারণে আমার ছেলেটা খারাপ হয়ে যাচ্ছে। ম্যাম এসে হিয়নকে বাহিরে নিয়ে যায়। উনি বলে, আমি হিয়নের নামে স্কুল ভায়োলেন্স কমিটিতে রিপোর্ট করব। এসব শুনে আবারও স্ট্রেসের কারণে ও বেহুশ হয়ে যায়। হিয়ন ওনার সাথে কথা বলতে বাহিরে আসে। ও বলে, আপনি কি জানেন আপনার কড়া শাসনের ফলে সেকিয়ং আত্মহত্যা করার চেষ্টা করেছে? উনি বলে, এটা বড় কোনো ব্যাপার না, চিকিৎসা নিলেই ঠিক হয়ে যাবে। ওকে ভালো মানুষ বানানোর জন্যই আমি এসব করছি। হিয়ন বলে, আপনি কি এভাবেই সেকিয়ংকে হারাতে চান? এটা শুনে উনি রেগে ওকে মারতে যায়। হিয়ন ওনাকে আটকে বলে, আপনি সেকিয়ংকে মানসিক অত্যাচার করছেন। শব্দ কখনো কখনো চাকুর মতোই কাজ করে, যে আঘাত সারাটা জীবন রয়ে যায়। তাই আপনার উচিত সেকিয়ংয়ের সাথে ভালো আচরণ করা। এসব বলে ও চলে যায়। উনি তো অনেক রেগে যায়। কিছুক্ষণ পর সেকিয়ং হুঁশে আসলে হিয়ন ওকে বুঝায়, তোমার উচিত নিজে তোমার বাবার সাথে কথা বলা। তুমি যা বলতে চাও ওনাকে বলবে, তোমার কথা ওনার উপর বেশি প্রভাব ফেলবে। ও বলে, আমি চেষ্টা করব। এরপর ওরা খাবার খেতে যায়। এ সময় জেহুন এসে ওর পাশে বসে আর ওকে নিজের সাথে যেতে বলে। সেকিয়ং বলে, তুমি আমাদের ছবি বাবার কাছে কেন পাঠিয়েছ? ও বলে, কারণ তুমি ভুল পথে যাচ্ছ, আর আমি হিয়নকে পছন্দ করি না।
সেকিয়ং বলে, আমিও তোমাকে পছন্দ করি না, তাই এখন থেকে আমার সামনেও আসবে না। ও আজ নিজের মনের কথা বলেছে, তাই হিয়ন ওর প্রশংসা করে। পরদিন হিয়নের মায়ের ঔষধ শেষ হয়ে যাওয়াতে উনি চিল্লাতে থাকে, আর এই ঔষধ মি কিয়ংই ওনাকে এনে দিত। হিয়ন ওনাকে শান্ত করে আর দোকানে যায় ওই ঔষধ কেনার জন্য। ডাক্তার বলে, এই দুটো ওষুধ একসাথে খাওয়া তো খুবই ঝুঁকিপূর্ণ, এগুলো রোগীকে আসক্ত বানিয়ে ফেলে। এর ফলে সে ইনসমনিয়া আর অ্যাংজাইটিতে ভুগতে থাকে। এসব শুনে ওর খুবই রাগ হয়। ও দংসুকে কল করে বলে, মি কিয়ং আমার মাকে এক ধরনের ঔষধ দিয়ে তাকে মানসিক রোগী বানাতে চেয়েছিল। তুমি মি কিয়ংকে খুঁজে আমার সামনে আনো, আমি ওকে শিক্ষা দিব। কথা শেষ হতেই ওদের এখানে মি কিয়ং আসে আর চিল্লাতে থাকে, তোমরা কবে হিয়নকে ধরবে? দংসু ওনাকে এখানে বসতে নিষেধ করে। ও বলে, আমাদের দংসু গ্যাং এখানেই ভেঙে দিচ্ছি, আমরা আর আপনার জন্য কাজ করব না। মি কিয়ং রেগে যায়, তোমরা কি ভুলে গেছ আমি তোমাদের বসকে বাঁচিয়েছি? ও বলে, এ কারণেই তোমাকে এবারের মতো ছেড়ে দিচ্ছি। তোমার উচিত হিয়নের কাছে মাফ চাওয়া। আর ওনাকে এখান থেকে তাড়িয়ে দেয়। বাহিরে আসলে উনি জেমিনের বন্ধুদের জেমিন আর হিয়নের ব্যাপারে কথা বলতে শুনে। উনি জিজ্ঞেস করে, তোমরা কি হিয়নকে চেনো? ওরা বলে হ্যাঁ। উনি বলে, তোমাদের জন্য আমার কাছে কাজ আছে। ওদিকে দেখি পুরো স্কুলে ছড়িয়ে গেছে। হিয়ন সেকিয়ংকে জোর করে মোটেলে নিয়ে গেছে আর ওকে ড্রিঙ্ক করিয়েছে। আসলে সেকিয়ংয়ের বাবা হিয়নের নামে স্কুল ভায়োলেন্সের রিপোর্ট করেছে। ও চিন্তায় পড়ে যায়। এর উপর পুলিশ স্টেশন থেকে কল আসে, তোমার ক্লাসের বিয়াংচুল আর দুকজুন তোমার নামে স্কুল ভায়োলেন্সের রিপোর্ট করেছে। ও আরও চিন্তায় পড়ে যায়। আসলে মি কিয়ংই ওদেরকে টাকা দিয়ে এটা করিয়েছে। এরপর উনি হিয়নের সাথে দেখা করতে আসে। হিয়ন বলে, আমার মাকে ড্রাগ দিয়ে থেমে যাননি, এখন আবার আমার সাথে এসব করছেন। উনি বলে, তোমার কাছে প্রমাণ আছে, ভালো হয় বিদেশে চলে যাও, আর না হয় জেলে যাবে। তোমার মাকেও আর কখনোই দেখতে পাবে না। এগুলো বলে উনি চলে যায়। সেকিয়াং যখন ওর বাবার ব্যাপারটা জানতে পারে, ও সোজা টিচার্স অফিসে গিয়ে রিপোর্টটা তুলে নেয়। ও টিচারকে বলেছে হিয়ন ওর সাথে কিছুই করেনি, ও নিজের ইচ্ছেতেই হিয়নের সাথে গিয়েছে। হিয়ন তো ওর বন্ধু। তখনই জেমিন ক্লাসে এসে চিল্লিয়ে বলে, শুনেছি বিয়াংচুল আর দুকজুন পুলিশের কাছে তোর নামে রিপোর্ট করেছে। ওরা জলদি ওকে থামিয়ে বাহিরে নিয়ে যায়। এরপর হিয়ন ওদের সাথে কথা বলতে আসে। আমি তোমাদের একটি সুযোগ দিচ্ছি, কেসটা তুলে নাও আর স্কুলে ফিরে আসো, তাহলে আমি আর কিছুই করব না। আর না হয় আমি তোমাদের নামে পুলিশে কমপ্লেন করব যে তোমরা সবাই মিলে আমাকে বুলি করেছ। এটা বলে ও চলে যায়। ও বলে, আমরা যে হিয়নকে বুলি করেছি সেই ভিডিওগুলো গ্রুপ থেকে ডিলিট করে দিয়েছি। আমাদের বিরুদ্ধে আর কোনো প্রমাণ নেই। এখন শুধু জেমিনকে আমাদের পক্ষে আনতে হবে। তবে জেমিন ওদের কথায় রাজি হয় না। ও বলে, তোমরা নির্দোষ একটা ছেলেকে ফাঁসাচ্ছ, এটা অন্যায়। বিয়াংচুল বলে, তুই ভুলে গেছিস, তুই তো প্রথমে টাকার জন্য ওকে বুলি করতি, 2টা বছর ওকে জ্বালিয়েছিস। ওর জায়গায় আমি থাকলে কবে আত্মহত্যা করতাম। এসব শুনে আজ জেমিন খুবই অনুতপ্ত হয়। ওরা বলে, হিয়ন যদি আমাদের নামে রিপোর্ট করে আমাদের সাথে তোরও নাম আসবে, তাই ভেবে দেখ তুই কি করবি। ওদিকে হিয়ন পুলিশকে বোঝানোর চেষ্টা করে, আমি কাউকে বুলি করিনি, উল্টো ওরা আমাকে বুলি করেছে। তবে এর জন্য ওর কাছে কোনো প্রমাণ ছিল না। পুলিশ বলে, তাহলে তুমি এমন কাউকে আনো যে বয়ান দিবে তুমি ওদেরকে না, ওরা তোমাকে বুলি করেছে। দংসু আর জংচুল যখন এসব জানতে পারে ওদের খুবই রাগ হয়। হিয়ন বলে, যেভাবেই হোক আগে মি কিয়ংকে খুঁজতে হবে, যেন ওর রিপোর্টটা তুলে নেয়। আর এরপর আমি চেয়ারম্যানের সামনে ওর আসল রূপটা নিয়ে আসব, যে ও শুধু চেয়ারম্যানের টাকা আর ক্ষমতা চায়। জেমিন যখন বাড়ি যায় ওর বোন ওকে একটি ব্যাংকের বই দেয়। আসলে ও কলেজে যাওয়ার জন্য ওর বাবা ওর জন্য টাকা জমাচ্ছে। ওর খুবই খারাপ লাগে, ওর বাবা কত কষ্ট করছে আর ও এতদিন গুন্ডামি করে বেরিয়েছে। পরের সিনে দংসু ওকে বলে, বস চিলসাংকে দেখা গিয়েছে, উনি অন্য গ্যাংয়ের সাথে মিটিং করেছে, জলদি উনি আমাদের কাছে আসবে। কিন্তু ওরা চেয়ারম্যান বে আর মি কিয়ংয়ের কোনো খবরই পাচ্ছিল না।
কিছুদিন পর ওদের পরীক্ষা হয়। সেকিয়ংয়ের সাহায্যে এবারের পরীক্ষায় হিয়ন খুবই ভালো রেজাল্ট করেছে। ও তো খুবই খুশি। কিন্তু এর মাঝে পুলিশ থেকে ওর কাছে মেসেজ আসে। মিনজি ওকে থামিয়ে ওর সাথে খেতে যেতে বলে। ও বলে, সরি, আমাকে এক কাজে যেতে হবে। এই সময় লাইব্রেরির ওই মেয়েটা মানে সোলহি ও হিয়নকে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই, তুমি কি আমার সাথে বাহিরে খেতে যাবে? ও বলে, আজ তো পারবো না, অন্য একদিন যাব। এটা শুনে মিনজি জেলাস হয়, কারণ মিনজিও হিয়নকে পছন্দ করে। ও জিজ্ঞেস করে, কে বেশি সুন্দর, আমি নাকি সোলহি? হিয়ন বলে, দুজনই সুন্দর, তবে সোলহির চেহারা তো ছোট, তাই একটু। মিনজি বলে, এর মানে আমার চেহারা বড়? ওর বন্ধুরা ওকে ইশারা করে ওকে বলতে, না, ওর চেহারা বড় না। হিয়ন বলে, আরে আমি তো ছোট চেহারা পছন্দ করি না, তোমার বড় চেহারা থাকতে হবে, বড় চোখ, নাক, এসবই তো সুন্দর। এগুলো শুনে মিনজি রেগে চলে যায়। হিয়ন বুঝতে পারে না কি হলো। ওর বন্ধুরা বলে, এমন করলে তুই সারা জীবন সিঙ্গেলই থাকবি। হিয়ন ওদের কথাও না শুনে পুলিশ স্টেশনে চলে আসে। অফিসার বলে, কেসের ব্যাপারে কথা বলতে তোমার বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু উনি বিদেশে আছে। তোমার কেসটা প্রসিকিউশন অফিসে পাঠানো হয়েছে। সাধারণত কোনো কেস এত জলদি প্রসিকিউশন অফিসে যায় না। হতে পারে কোনো পাওয়ারফুল লোক কেসটা সামলাচ্ছে। সেকিয়ংয়ের বাবা যখন জানতে পারে সেকিয়ং হিয়নের রিপোর্টটা তুলে ফেলেছে, উনি অনেক রেগে যায় আর উনি হিয়নের কেসটা প্রসিকিউশন অফিসে পাঠিয়েছে। সেকিয়ং বলে, হিয়ন নির্দোষ। উনি বলে, তুমি যদি কিছু করার চেষ্টাও করেছ, তোমার আর আমার সম্পর্ক শেষ হয়ে যাবে। এখান থেকে ও জেমিনের সাথে দেখা করতে আসে। ও বলে, তুই কি বিয়ং চুলের সাথে মিলে হিয়নকে ফাঁসাতে চাচ্ছিস? জেমিন বলে, এমন কিছুই না, আমি শুধু শান্তিমতো গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাই। আমি তো প্রথমে ওকে শুধু টিজ করতে চাচ্ছিলাম। ও ধনী বলে ওকে দিয়ে জিনিসপত্র আনাতাম। বুঝতে পারিনি মামলাটা এত দূর পর্যন্ত চলে আসবে। আমি জানি না এখন কিভাবে এসব ঠিক করব। সেকিয়ং বলে, আমি শিওর এখনও বিয়ং চুলের কাছে হিয়নের বুলি হওয়ার ভিডিওগুলো আছে। তুই যেভাবেই হোক সেই ভিডিও উদ্ধার কর, যেন প্রসিকিউটররা জানতে পারে আসলে হিয়ন ভিকটিম। জেমিন বলে, তাহলে তো আমি ফেঁসে যাব। সেকিয়ং বলে, আর হিয়নের জীবনটা তো বরবাদ হয়ে যাবে। হিয়ন জানে তুই ওর মায়ের অপহরণের সাথে জড়িত ছিলি, এরপরও ও তোকে মাফ করে দিয়েছে। ও তোর ব্যাপারে স্কুল ভায়োলেন্স কমিটিতে কিছুই বলেনি, যেন তুই ঠিকমতো স্কুলে যেতে পারিস। এখন তুই ডিসাইড কর হিয়নের সাহায্য করবি কি না, যেভাবে হিয়ন তোর সাহায্য করেছে। রাতের বেলা জেমিন হিয়নের সাথে দেখা করতে আসে। ও বলে, তুই জানিস আমি তোর সাহায্য করতে পারবো। আসলে আমি লাস্ট অপশন, যে তোর হয়ে সাক্ষী দিতে পারবো। এরপরও তুই কেন আমার কাছে সাহায্য চাচ্ছিস না? হিয়ন বলে, তাহলে কি তুই জেলে যেতে চাস? এটা শুনে জেমিন ওর পায়ে পড়ে কেঁদে ফেলে। আমাকে মাফ করে দে, আমি অনেক ভয় পেয়ে আছি। আমি সেখানে যেতে চাই না, আমি শুধু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাই। হিয়ন বলে, তোকে জেলে যেতে হবে না, তুই ভুল মানুষের কাছে মাফ চাচ্ছিস। আসল হিয়ন ফিরে আসলে ওর কাছে মাফ চাইস। এরপর ও জেমিনকে খাবার খাওয়াতে নিজের বাড়ি নিয়ে আসে। হিয়ন বলে, কেউ কেউ বলে মানুষ বদলায় না, তবে তুই বদলাচ্ছিস, তাই এখন থেকে কাউকে বুলি করিস না। পড়াশোনায় মনোযোগ দে, যেন কলেজে যেতে পারিস। জেমিন চলে গেলে ও হাসপাতালে আসে মাকে দেখার জন্য। কিছুদিন যাবৎ মায়ের চিকিৎসা চলছে। এ সময় সেকিয়ং ওকে কল করে। হিয়ন বলে, তোমার বাবার ব্যাপারে শুনেছি, এতে তোমার কোনো দোষ নেই। ও আরও বলে, হিয়ন ফিরে আসার আগে আমি ওর জন্য অনেক কিছুই করতে চেয়েছিলাম, তবে কিছুই পারলাম না। কমপক্ষে তোমার মতো ভালো এক বন্ধু তো বানাতে পেরেছি, এতেই আমি খুশি। সেকিয়ং বলে, তুমি এখনও সব লক্ষ্য পূরণ করতে পারবে। আগামীকাল আমি তোমার হয়ে সাক্ষী দিব। আমি তোমাকে বলি হতে দেখেছি। তোমার কারণেই এখন বাবার ধমকিতে আমি ভয় পাই না, তাই চিন্তা করো না, আমি তোমার সাহায্য করব। ওদিকে জেমিন হিয়নের কথাগুলো ভেবে ভেবে অনেক কান্না করে। ও অনেক গিল্টি ফিল করছিল। সকালবেলা হিয়ন যখন ওর মায়ের কাছে ঘুমাচ্ছিল, তখন এখানে মিস্টার চিলসং আসে। উনি বলে, আমি হিয়নের বাবা দোকপালের ভাই।
উনি বলে, আপনার ভুল হচ্ছে, আমি দোকপাল নামের কাউকে চিনি না। চিলসং বলে, তুমি হয়তো বাহিরের দুনিয়াকে জানাতে চাও না হিয়ন আসলে দোকপালের ছেলে। যাই হোক, তুমি এখানে নেশাগ্রস্ত হয়ে পড়ে আছো। তুমি কি জানো তোমার ছেলে তোমার অপহরণ হওয়া থেকে বাঁচিয়েছে? ওকে স্কুলে বুলি করা হতো আর ওকেই স্কুল বুলি বানিয়ে দেয়া হয়েছে। ও পুলিশ স্টেশনে প্রসিকিউশন অফিসে দৌড়াদৌড়ি করছে আর এখনও এখানে বসে তোমার খেয়াল রাখছে। এসব শুনে উনি অবাক। মিস্টার চিলসং বলে, বাবা মায়ের উচিত সন্তানের খেয়াল রাখা। এখন যদি ওর খেয়াল রাখতে না পারো ওকে হারিয়ে ফেলবে। বাহিরে এসে উনি বলে, দোকপালের বয়স 47 আর হিয়নের বয়স 19। ও সময় দোকপাল যদি কোনো অ্যাক্ট্রেসকে ডেট করত আমি তো জানতাম। ব্যাপারটা ওনাদের খুবই আজব লাগে। এখানে জেমিন ঘুম থেকে উঠে প্রথমে পুরো ঘরটা পরিষ্কার করে, দেন ওর বোনের জন্য খাবারও বানায়। ও বিয়াংচুলকে কল করে বলে, আমি তোদের সাহায্য করব, প্রসিকিউশন অফিসটা কোথায়? ও আর সেকিয়াং যায় প্রসিকিউশন অফিসে। সেকিয়াংয়ের বাবা এসে চিল্লাতে থাকে ওকে বাহিরে নেয়ার জন্য। তখনই জেমিন এখানে চলে আসে। হিয়ন বলে, আমি তো বলেছি তোর নাম নিব না, তুই এখানে কি করছিস? জেমিন বলে, আমি এখানে এসেছি পিঠে চাকু মারার জন্য। ও এমন নাটক করে যেন ও হিয়নকে ধোকা দিবে, কিন্তু তখনই ও বিয়াংচুলের ট্যাবটা হিয়নকে দিয়ে দেয় আর পাসকোড বলে দেয়। এখানেই ওই ভিডিওগুলো আছে, যার ফলে ওদের মাঝে মারামারি শুরু হয়ে যায়। সেকিয়াং আজ ওর বাবার সামনেই ওর বন্ধুকে বাঁচাতে লড়াই করে। এ সময় এখানে প্রসিকিউটররা চলে আসে। ওনারা সেই ভিডিওগুলো দেখতে পায়। হিয়ন ছাড়াও ওরা অনেক বাচ্চাকে জ্বালিয়েছে। জেমিন ওনাদের বলে দেয়, আমি এসবের সাথে জড়িত, আমার কারণেই হিয়ন নিজেকে মারার চেষ্টা করেছে। হিয়ন চিল্লিয়ে বলে, আমি তোকে একটা সুযোগ দিয়েছিলাম, তুই কলেজে যাওয়ার জন্য তোর বাবা টাকা জমাচ্ছে, তুই এটা কেন করলি? জেমিন বলে, তুই নির্দোষ, তোকে জেলে যেতে আমি দেখতে পারবো না। আর তুই কেন আমাকে খাওয়াতে নিয়ে গিয়েছিলি? আসলে ও নিজেকে মাফ করতে পারছিল না। ও হিয়নের সাথে কত কিছু করেছে। এরপরও হিয়ন ওকে কিছু না করে ওকে একটা সুযোগ দিয়ে হিয়ন নিজেই জেলে যাওয়ার পথে। তাই আজ জেমিন হিয়নকে বাঁচালো। ওদের সবাইকে অ্যারেস্ট করা হয়। একজন বলে, জেল থেকে বের হলে আমি হিয়নকে মেরেই ফেলব। জেমিন বলে, তুই যদি হিয়নের গায়ে হাতও লাগিয়েছিস তোদের সবাইকে আমি মেরে ফেলব। বাহিরে তাকালে ও আসল হিয়নকে দেখতে পায়। ও অবাক হয়, ও কেঁদে ফেলে আর আসল হিয়নের কাছে মাফ চায়। এখানে সেকিয়ং ওর বাবাকে বলে, আপনি হিয়নের সাথে যা করেছেন আপনার উচিত ওর কাছে মাফ চাওয়া। উনি বলে, ভালো মানুষ হতে চাইলে ওর থেকে দূরে থাকো, আর আমি তোমাকে অন্য স্কুলে পাঠিয়ে দিব। সেকিয়ং বলে, আমি এখান থেকে যাব না। উনি বলে, তুমি কি চাও আমি তোমাকে ছেড়ে দেই? সেকিয়ং বলে, আপনি চাইলে আমাকে ছাড়তে পারেন, তবে আমি আপনাকে ছাড়ব না। আমি একজন সৎ আর দায়িত্ববান মানুষ হয়ে আপনাকে দেখাবো। হিয়ন মাকে দেখতে হাসপাতালে আসে। সেখানে আগে থেকেই মিস্টার চিলসং ছিল। ও গিয়ে ওনাকে শ্রদ্ধা জানায় আর বলে, আপনার সার্জারি হয়েছে, আপনি কেন নিজের খেয়াল রাখছেন না? এর আগেও হাতে আর মাথায় আঘাত পাওয়ার পরও আপনি এমনটাই করেছিলেন। আর আপনি গ্যাং ছেড়ে কোথায় গিয়েছিলেন? আপনাকে ছাড়া এই গ্যাং চলবে না। উনি বলে, দোকপালকে ছাড়া এই গ্যাং কিছুই না। ও বলে, আমাদের উচিত মৃত মানুষকে ভুলে সামনে এগোনো। উনি বলে, আমি বুঝতে পারছি না আমার খুশি হওয়া উচিত নাকি দুঃখ পাওয়া উচিত। তোমাকে আবারও বিদায় দিতে হচ্ছে। এটা শুনে ও বুঝতে পারে উনি বুঝে ফেলেছে ওই দোকপাল। ও বলে, যে মারা গেছে তাকে যেতে দিন। উনি বলে, তুমি এখন কত গ্রেডে? ও বলে, গ্রেড 4-এ। উনি ওকে জড়িয়ে বলে, দোকপাল সবসময় আমার জন্য গ্রেড 1-এ ছিল। আসলে উনি দোকপালকে অনেক ভালোবাসে। যাওয়ার সময় উনি ওদের বলে, তোমরা এখানেই থাকো আর দোকপালের খেয়াল রাখো। হিয়নের মা এখন সুস্থ হয়ে গেছে, তাই ওনাকে ডিসচার্জ করে দেয়া হয়। ও বলে, মা আপনার উচিত এখন চেয়ারম্যান থেকে মুভ অন করে নিজে সাধারণভাবে জীবনযাপন করা। উনি কখনোই আমাদের মেনে নেয়নি, আমাদের খারাপ সময় আমাদের পাশে ছিল না, তাই আমাদের উচিত ওনাকে ছেড়ে দেয়া। এ সময় ও এক ট্যাক্সিতে লেখা দেখে, আজ এক অনুষ্ঠানে চেয়ারম্যান আসবে।
এটা দেখে ও জলদি মাকে গাড়িতে তুলে দেয় আর নিজে এয়ারপোর্টের দিকে যেতে থাকে। ও দংসুকে বলে, আজ চেয়ারম্যান দেশে ফিরছে, তোমরা জলদি এয়ারপোর্টে আসো। অন্যদিকে চেয়ারম্যান মিকিয়ং আর ওনার লোকদের সাথে কোরিয়া ফিরেছে। মিকিয়ং ওর লয়ারকে জিজ্ঞেস করে হিয়নের জেল হয়েছে। লয়ার বলে, হিয়ন উল্টো ভিকটিম, আমি আর কখনোই আপনার জন্য কাজ করব না। তখনই এখানে হিয়ন চলে আসে। ওকে দেখেই মিকিয়ং পালাতে থাকে, তবে হিয়ন ওনাকে ধরে চেয়ারম্যানের কাছে নিয়ে আসে। ও বলে, আপনি কি জানেন আপনার ছেলে প্রসিকিউশন অফিসে আর পুলিশ স্টেশনে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে? উনি বলে, এগুলো মিকিয়ং সামলাবে। ও বলে, আপনি কি মিকিয়ংয়ের আসল রূপটা জানেন? আপনার আসল ওয়াইফ মারা যাওয়ার পর মিকিয়ং তার জায়গা নিতে চাচ্ছে। ও আমার মাকে নেশাগ্রস্ত বানিয়েছে, গ্যাংস্টার দিয়ে মাকে অপহরণ করানোর চেষ্টা করেছে, আমাকে মিথ্যে কেসে ফাঁসিয়েছে। মিকিয়ং চিল্লাতে থাকে, ও মিথ্যে বলছে। চেয়ারম্যান রেগে বলে, তুমি যা করেছ, লোকজন যদি এসব জানতে পারে আমার কোম্পানির কি হবে? মিকিয়ং ওনার পায়ে পড়ে মাফ চায়। হিয়ন বলে, আপনি ভুল জায়গায় মাফ চাচ্ছেন, আপনার উচিত আমার কাছে মাফ চাওয়া। চেয়ারম্যানের বলাতে উনি হিয়নের কাছে মাফ চায়। হিয়ন ইচ্ছে করে ওনার মাথায় চা ফেলে বলে, উপস, হাতটা পিছলে গেল, আজ থেকে আমার আর মায়ের দূরে থাকবেন, আর না হয় ভালো হবে না। ওর এই রূপ দেখে চেয়ারম্যান খুশি হয়ে যায়। এই তো আমার ছেলে, আমি তোমাকে আমার ছেলে হিসেবে রেজিস্টার করব। ও বলে, আপনি বাবা মানে বুঝেন? সন্তানকে দরকার না পড়লে তাকে ছুঁড়ে ফেলে দেয়া, এখন নিজেকে বাবা দাবি করা, আপনি তো বাবা হওয়ার যোগ্যই না। এসব বলে ও চলে যায়। বাহিরে এসে ও ওদের বলে, তোমরা বাসায় চলে যাও, আমি এক রাউন্ড মেরে বাড়ি চলে যাব। এটা শুনে দংসুর মনে পড়ে এই কথা সব সময় দোকপাল বলতো। ওর মনে পড়ে মিস্টার চিলসং যাওয়ার সময় বলেছিল দোকপালের খেয়াল রাখতে। এসবে ও বুঝে ফেলে হিয়ন আসলে দোকপাল। ও মাকে কল করে বলে, চেয়ারম্যান বলেছে আমাকে ছেলে হিসেবে মেনে নিবে, আমি না করে দিয়েছি। মা বলে, তুমি একদম ঠিক করেছ। আমি কি আবারও অ্যাক্ট্রেস হতে পারবো? ও বলে, অবশ্যই পারবেন, আমি আপনাকে সাহায্য করব। ওর পাশেই আমরা আসল হিয়নকে দেখতে পাই। ও আজই ফিরে এসেছে। দোকপাল ওকে দেখতে পাচ্ছিল, জেমিনও ওকে দেখেছে, এছাড়া আর কেউই ওকে দেখতে পায়নি। দোকপাল বলে, আমি আমার সকল প্রমিস পূরণ করেছি, তাই এখন আর মরার কথাও ভেবো না, নিজের জীবনটা সুন্দরভাবে কাটিও। আমাদের কাছে আর কদিন সময় আছে? হিয়ন বলে, আর 1 সপ্তাহ। এর মানে 1 সপ্তাহ পর দোকপালকে চলে যেতে হবে। পরদিন ও যখন স্কুলে যায়, ওর বন্ধুরা বলে, মিনজি কিন্তু এখনও তোমার উপর রেগে আছে। ও বলে, আরে সোলহি তো আমার টাইপের না, মিনজি আমার টাইপের। এটা শুনে মিনজি খুশি হয়ে যায়। এখন স্কুলে সবাই জানতে পেরেছে হিয়নের কোনো দোষ নেই। জেমিনের দল হিয়নকে জ্বালিয়েছে, তাই ওদেরকে স্কুল থেকে এক্সপেল করে দেয়া হয়েছে। এ সময় জেহুন ওকে সরি বলে, আমি তোমার নামে মিথ্যে কথা ছড়িয়েছি, সেকিয়ংয়ের বাবাকে তোমার ব্যাপারে জানিয়েছি, এর জন্য আমাকে মাফ করে দিও। ও বলে, প্রথমে তোমার উচিত সেকিয়ংয়ের বাবার ফোন নাম্বার ডিলিট করে দেয়া আর সেকিয়ংয়ের কাছে মাফ চাওয়া। জেহুনও ওনার নাম্বারটা ডিলিট করে দেয়। ও বলে, আমি চলে গেলে সেকিয়ংয়ের খেয়াল রেখো আর ভালো একজন বন্ধু হয়ে সব সময় ওর পাশে থেকো। সন্ধ্যায় ও সোলহির সাথে দেখা করতে যায়। সোলহি ওদের জন্য কাপল সেট অর্ডার করে বলে, এর মানে আমরা কাপল হয়ে গেলাম? ও বলে, না তো, এটা যে কেউ অর্ডার করতে পারে। সোলহি ওকে বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে ও অবাক। ও বলে, আমাকে 2 দিন সময় দাও, 2 দিন পর আমি তোমাকে জবাব দিব। ও হিয়নের কাছে এসে এসব বলে, তোমার মামলা তুমি সামলে নিও। হিয়ন বলে, 2 দিন পর তো তোমাকে যেতে হবে, তুমি সেকিয়ং আর দংসুকে এটা জানাবে না? দোকপাল বলে, ওরা এ ব্যাপারে না জানলেই ভালো হবে। পরদিন সেকিয়ং বাবাকে বলে, আমি পার্ট টাইম কাজ করতে শুরু করেছি, কারণ ও আর বাবার উপর নির্ভর থাকতে চাচ্ছিল না। ওর বাবা বলে, যাই করো ওই নিচু ছেলের থেকে দূরে থেকো। সেকিয়ং বলে, ও কোনো নিচু ছেলে না, ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর ব্যাপারে আর কখনো খারাপ কিছু বলবেন না। এই বলে ও কাজে চলে যায়। এই লোক এখনও ভালো হয়নি, হয়তো ভবিষ্যতে ভালো হবে। জেহুন এসে ওর কাছে মাফ চায়।
ও আরও বলে হিয়ন কি কোথাও চলে যাচ্ছে? ও বলেছে ও চলে গেলে আমি যেন তোমার খেয়াল রাখি। এটা শুনে সেকিয়ং জলদি ওর কাছে যায় আর জিজ্ঞেস করে আসল হিয়ন ফিরে এসেছে, তুমি কি চলে যাবে? দোকপাল ওকে নিজের মেমোরিয়ালে নিয়ে আসে আর বলে এটাই আমি, কিম দোকপাল। যেদিন হিয়ন আত্মহত্যা করার চেষ্টা করেছে তখনই আমি মারা গিয়েছি, আর ও সময় আমার আত্মা হিয়নের শরীরে ঢুকে পড়েছে। এখানে হিয়নও ছিল। সেকিয়ং ওকে দেখতে পাচ্ছিল। হিয়ন ওকে দেখেই জড়িয়ে ধরে। দোকপাল বাহিরে এসে দেখে দংসু আর জংচুল এখানে এসেছে। সেকিয়ং ওকে বলে আমার কারণেই তুমি নিজেকে মারার চেষ্টা করেছ, আমাকে মাফ করে দাও। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হিয়ন বলে আমি জেমিনের বিরুদ্ধে রিপোর্ট করব, এর জন্য তুমি তোমার বাবাকে বলে আমার সাহায্য করো। তবে সেকিয়ং নিষেধ করে দেয়। আসলে ও রেগেছিল। ও এর আগে হিয়নের জন্য জেমিনের নামে রিপোর্ট করেছিল, কিন্তু হিয়ন তখন ভয় পেয়ে রিপোর্টটা তুলে নিয়েছিল। ও বলে আমি পরে বুঝতে পেরেছি আমিও তোমার মতোই বাবার বিরুদ্ধে লড়াই করার সাহস পাই না। হিয়ন বলেছিল তুমি আমাকে সাহায্য না করলে তোমার আসল রূপ আমি সবার সামনে নিয়ে আসব। তুমি সবার সাথে বন্ধু হওয়ার নাটক করো। জিমে যখন জেহুন পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল তুমি প্রথমে সেটা দেখেছিলে, তবে তুমি ওর সাহায্য না করেই চলে গিয়েছ। সেকিয়ং বলে আমি ভেবেছিলাম আমার সবচেয়ে খারাপ দিকটা তুমি জেনে গিয়েছ, তাই আমি তোমার সাথে এত বাজে আচরণ করেছিলাম। আমাকে মাফ করে দিও। আমি তখন বুঝতে পারিনি আমার কি করা উচিত ছিল, কিন্তু এখন আমি তোমাকে সাহায্য করব, তোমার ভালো একজন বন্ধু হব। হিয়ন বলে এতে তোমার কোনো দোষ নেই, আমার নিজেরই উচিত ছিল নিজের সমস্যার সমাধান করা, যেমনটা দোকপাল করল। আমি অনেক আগেই তোমাকে মাফ করে দিয়েছি। তুমি আমাকে বন্ধু বলেছ, এতেই আমি অনেক খুশি। ওদিকে ড্রিঙ্ক করার পর জংচুল দংচু কাঁদতে থাকে। তুমি কেন আমাকে বলনি তুমি দোকপাল? দোকপাল বলে আমি অলরেডি মারা গিয়েছি, এটা জানিয়ে তোমাদের আবারও কষ্ট দিতে চাচ্ছিলাম না, তবে আমি খুশি তুমি এত বছর আমার সাথে লয়াল ছিলে। দংসু বলে আমিও খুশি যে আমি তোমার জন্য কাজ করেছি, আমি কখনো তোমাকে ভুলবো না। এরপর দোকপাল সেকিয়ংকে বাড়ি যেতে বলে। সেকিয়ং বলে আজ পর্যন্ত আমি যত মানুষের সাথে মিশেছি তুমি সবচেয়ে ভালো মানুষ ছিলে, অনেক ভালো একজন বন্ধু ছিলে। দোকপাল বলে তুমিও ভালো একজন বন্ধু, তুমি আমার চেয়েও ভালো একজন অ্যাডাল্ট হবে, শুধু নিজের উপর বিশ্বাস রেখো। ও অনেক কাঁদতে থাকে যে দোকপাল চলে যাবে। এবার দোকপালের যাওয়ার সময় চলে আসে। হিয়ন বলে আমার আর কোনো ইচ্ছে নেই, আমার মাঝে শক্তি নেই জীবনযাপন করার, তবে তোমাকে ধন্যবাদ, তোমার কারণে আমি আমার চেহারায় হাসি দেখতে পেয়েছি, তুমি নিজের খেয়াল রেখো। দোকপাল ওকে আটকায় আমি তোমার জীবন চুরি করতে পারি না, তবে হিয়ন ওকে বিদায় জানিয়ে চলে যায়। এখন দোকপালই হিয়ন হয়ে ওর জীবনযাপন করবে। কাহিনী বেশ কিছু সময় পরে যায়। ওরা দুজন এখন কলেজে। অবশেষে দোকপালের কলেজে পড়ার ইচ্ছেটা পূরণ হলো, তবে ও আজ এক ক্লাস শেষে কলেজে এসেছে। সেকিয়ং বলে তুমি তো পড়াশোনা নিয়ে একদমই সিরিয়াস না, তোমার জায়গায় হিয়ন থেকে গেলেই ভালো হতো। ও বলে চলো দংসু আর জংচুলের ক্যাফেতে গিয়ে পড়াশোনা করি। সেকিয়ং বলে তোমার মতো আঙ্কেলের সাথে যেতে চাই না। ওদের এই মজার ঝগড়ার সাথেই ড্রামাটি শেষ হয়ে যায়।